ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি ফ্যাক্ট। কেমন আছো তোমরা সবাই? আমি শ্রেয়সী গুহ। আগের দিন আমি তোমাদের পড়েছি পৌরাণিক গল্প নিয়ে, পৌরাণিক কাহিনী নিয়ে তোমাদেরকে বলেছিলাম। আজকে আমি তোমাদের প্রথম চ্যাপ্টার অতীত কল্পনা, তোমরা তো জানোই এতে যেগুলো যেগুলো ভাগাভাগি রয়েছে, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লৌকিক কথা, স্মৃতি কথা, এই সমস্ত সে পৌরাণিক কাহিনী নিয়ে আগের দিন আমি তোমাদের কাছে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে বলবো অতীত কল্পনা। অতীত কল্পনা তোমাদের চ্যাপ্টার। আজকে আমি তোমাদেরকে বলবো কিংবদন্তি। আজকে এগুলো খুব কঠিন কিছু না, তোমরা তো জানোই অনেক সোজাই আছে। এবার এগুলো নানা রকম ভ্যারিয়েশন তোমাদেরকে দেখানো হয়েছে, কোথাকার কীরকম বৈশিষ্ট্য, কোথা থেকে কিংবদন্তি কাকে বলা হয়, এর বৈশিষ্ট্য কী, পৌরাণিক কাহিনীর সঙ্গে কিংবদন্তির পার্থক্য কী, এগুলো তোমরা দেখতে পাবে। এবং কোথায় কি বলা হয়েছে, কীরকম রচনা করা হয়েছে, কোথাকার কি গল্প, রোমের কি গল্প, এরগুলো নানা রকম। এবং আমাদের ভারতবর্ষে কিংবদন্তি কি এবং সেটা অলীক কল্পনা, তার সঙ্গে বাস্তবের কীরকম মিল আছে না মিল আছে, এগুলো আমরা দেখতে পাবো। এগুলো আমরা এই সম্বন্ধে আলোচনা করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে আমি যেরকমভাবে বলবো আশা করি তোমরা সেভাবে গল্পের মতন বলবো, তোমরা বুঝিয়ে দেবো, তোমরা এরপরে রিডিং পড়ে নেবে বা বুঝবে, সেগুলো তোমাদের অসুবিধা হবে না। এখান থেকে ভালো করে রিডিং পড়বে, ভালো করে মন দিয়ে পড়বে, কারণ এখানকার শর্ট কোয়েশ্চেন আনসার কিন্তু ভীষণ দামি। শর্ট কোয়েশ্চেন আনসার কিন্তু এই বই থেকে অনেকেই আসবে এবং এই চ্যাপ্টার থেকে আসবে। এগুলো তোমরা মন দিয়ে পড়বে, এখানে কিন্তু অনেক নাম্বার ক্যারি করবে। আচ্ছা, এবার আমি কিংবদন্তিতে আসি। কিংবদন্তি কি, কিংবদন্তির কি বৈশিষ্ট্য, এগুলো আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, কিংবদন্তি কি সবার আগে আসি। কিংবদন্তি হচ্ছে লেজেন্ড, এক কথায় লেজেন্ড। লেজেন্ড মানে অন্যরকম বিষয়, যেগুলো অনেক কিছুর সঙ্গে সাদৃশ্য পাওয়া যাবে, বাস্তবের সঙ্গেও মিল পাওয়া যাবে, এবং যেগুলোর সঙ্গে ঐতিহাসিকভাবে কল্পনা করলেও বোঝা যাবে যে আগেও যা ছিল এবং এখনকার ধারণা অনুযায়ী সেগুলো সেম। মানে সেই ধরনের কোনো ব্যক্তি বিশেষই হোক বা যে বিশেষই হোক, সেই ধরনের ব্যাপারগুলোর মধ্যে মিল আছে, এটাকে ধরে নেওয়া যাবে। এবার কিংবদন্তি কি সবার আগে আসি। কিংবদন্তি অতীতকাল থেকে যে কথাগুলো আমরা বলে আসছি বা বংশ পরম্পরায় শুনে আসছি, বা একজনের থেকে একজনের থেকে আরেকজনকে বলছি, সেগুলো কিন্তু, এবং চারিদিকে যেটা প্রচার হচ্ছে, সব থেকে বড় কথা, যে আমি একটা জিনিস শুনে আসছি এবং আমি একটা জিনিস যাদেরকে বলছি সেটা তারা বলছে, সেটা ছোট থেকে বড় হতে পারে। এটা লৌকিক সাহিত্য তো, লৌকিক কাহিনীতেও তোমরা পড়েছো। এবার কিংবদন্তি এই সেম জিনিসই আছে, কিন্তু এই মানে এর সঙ্গে ধরে নেওয়া হয় যে বাস্তব চরিত্রের অনেক মিল পাওয়া যায়, সেটাই। এবার অতীতকাল থেকে এখন যে কিংবদন্তিগুলো শুনে আসছি বা যে কিংবদন্তিগুলো আলোচনা করা হয়, যে কিংবদন্তির কাহিনীগুলো পড়ি, সেগুলো অনেক ঐতিহাসিক তথ্যসূত্র থাকে। সেগুলোতে অনেক ঐতিহাসিক তথ্য ও ঐতিহাসিক সূত্র থাকে, যেগুলো অতীতের সময় থেকে লোকসমাজে বহুল প্রচলিত এবং বাস্তবের সঙ্গে অনেক মিল খুঁজে পাওয়া যায়, যেটা তোমাদেরকে আমি আগেও বললাম। এবার কিংবদন্তির উদ্ভব কোথা থেকে হয়েছে, এবার ঐতিহাসিকদের ধারণা এই নিয়ে তো সব গবেষণা চলছে এবং আছেও। এগুলো আধুনিক ঐতিহাসিক বা আধুনিক সৃষ্টি ধরে নেওয়া হয়ে থাকে। এই কিংবদন্তির উদ্ভব হয়েছে অনেক সময়, ম্যাক্সিমাম ঐতিহাসিক এটাই মনে করেন যে যত মানুষ যেরকম বিবর্তন হয়েছে বা মানুষের বিবর্তন যেভাবে দেখা গেছে, পুরনো সময় তো মানুষ আদিমকালে প্রাগৈতিহাসিক যুগে একরকম ছিল, তারপরে যে ঐতিহাসিক সময় এসছে খ্রিস্টপূর্ব আগে পরে, তখন মানুষের একরকম জীবনযাত্রা ছিল, তখন মানুষ একরকমভাবে ছিল। তারপরে আস্তে আস্তে সেটা নানা রকমভাবে পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে।
এবার এখন যুগ পরিবর্তনের সময় অনুযায়ী, যুগ পরিবর্তন অনুযায়ী যে নানা রকম আল্ট্রা মডার্ন যুগ তো এখন বলা হয়, যেরকম আমরা সোশ্যাল মিডিয়া বা নানা রকম যন্ত্রাংশের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছি, আগে তো এরকম ছিল না বা সেরকম না। আগে যুদ্ধ করে বাঁচতে হতো, লড়াই করে চলতে হতো, এবং মানুষ কিভাবে চলেছেন না চলেছেন সেইগুলো। এবার সেইগুলো আমরা যে শুনে শুনে কাহিনী শুনছি বা নানা রকম জানতে পারছি, এবার এগুলো নিয়ে গবেষণা চলছে। তবে প্রাচীনকালে সব কিছু সব প্রমাণ সাপেক্ষ নয়, এবং সব কিছুর প্রমাণ যেহেতু পাওয়া যায় না, ওই জন্য এই বিবর্তন করার পরবর্তীকালে নানা রকম মানুষকে নিয়ে, কখনো নানা রকম মানুষকে নিয়ে যেরকম চিন্তা ভাবনা শোনা যায় বা যেরকম লেখা যায়, এইভাবেই কিংবদন্তির উৎপত্তি হয়েছে, এইভাবেই কিংবদন্তি শোনা যায়। তারপরে হয়েছে কিংবদন্তির বৈশিষ্ট্য। এবার কিংবদন্তি তোমরা লৌকিক কাহিনীতেও পড়ে এসছো, এর বৈশিষ্ট্য আছে, নানা রকম ভাগে ভাগ করা হয়েছে। স্টুডেন্ট, তোমাদেরকে বলি, এইগুলোতে যত পয়েন্ট আউট করতে পারবে, যেভাবে লিখতে পারবে, তার উপরে নাম্বার ডিপেন্ড করবে। কিন্তু যত পয়েন্টের মধ্যে লিখতে পারবে তত ভালো হবে, তত নাম্বার ডিপেন্ড করবে। এবার হচ্ছে কিংবদন্তির বৈশিষ্ট্য। কিংবদন্তির বৈশিষ্ট্যতে নানা রকম বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে, নানা রকম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। সবার ফার্স্টেই রয়েছে বিষয়বস্তু, মানে এই বিষয়টা কি, এই কিংবদন্তি বিষয়টা কি, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাধারণত দেখা যায় এই বিষয়বস্তু নানা রকমের, নানা প্রকারের, কখনো একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে গড়ে ওঠেনি বা একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি। এই নানা রকম বিষয়বস্তু, নানা রকম চিন্তা ভাবনা, এটা অনেকটা হিস্টোরিক্যাল ব্যাপার, ইতিহাস নির্ভর কাহিনী, যে প্রাচীনকালের ইতিহাস কেমন ছিল সেই সম্বন্ধে কাহিনী, প্রেম বিরহের কাহিনী, যে রাধাকৃষ্ণর প্রেম লীলাকে কেন্দ্র করে কি কি গড়ে উঠেছিল সেই প্রেম বিরহের কাহিনী, আধ্যাত্মিক ঘটনা মানে ধর্মের ব্যাপার, যে রামায়ণ যেমন তৈরি হয়েছিল, অযোধ্যাতে রামের বসবাস ছিল, তারপরে রাম 14 বছর বনবাসে ছিল, সেখানে সীতা এবং লক্ষ্মণকে নিয়ে, এই যে প্রমাণ সাপেক্ষ, এই প্রমাণগুলো কিছু কিছু পাওয়া গেছে, এই হিসাবে ধরে এর একটা বিষয়বস্তু, কখনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে গড়ে ওঠেনি, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা নিয়েও করা হয়েছে, এর বিষয়বস্তু নিয়েও করা হয়েছে, এটা একটা ব্যাপার। তারপরে আবার দেখা গেছে ভূত প্রেতের ব্যাপারটা এখন যারা বিশ্বাস করে করে, আবার যারা করে না তাদের ব্যাপারটা আলাদা, এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবার এই কিংবদন্তি তো ভূতের মধ্যেও রয়েছে, অনেক সত্যি ঘটনা ভূতের মধ্যে তোমরা জেনে থাকবে। সব থেকে কমন আমি একটা এক্সাম্পল দিই, সৌরভ গাঙ্গুলি। দাদাগিরি তোমরা যারা দেখো বা দাদাগিরি তোমরা যারা ফলো করো, তাদের মধ্যে দেখা যাবে যে এই সৌরভ গাঙ্গুলির এই ঘটনাগুলো যেগুলো বলে সেগুলো আমরা সত্যি বলেই ধরে নিই, এবং এটা একদম কমন এক্সাম্পল বলে দিলি। এবার তিনি খুব ভূত বিশ্বাস করে। সৌমিত্র চ্যাটার্জি উনি যখন ছিলেন উনিও বলেছিলেন ভূতের গল্প। যাদের মধ্যে এরকম অভিজ্ঞতা আছে বা কিছু ধারণা করা গেছে, তারা যারা ভূত বিশ্বাস করে, এরকম ভূতের কাহিনী। তারপরে আরও নানা রকম নিয়ে কিংবদন্তির ব্যাপার আছে। তারপরে আমরা আছি চরিত্রের অস্তিত্ব, মানে চরিত্রগুলো সেগুলো জীবিত ছিল কিনা এবং সেগুলোর ভিত্তি আজও আছে কিনা, সেগুলো জীবিত ছিল কিনা, সেই ভিত্তি আজও আছে কিনা, এইগুলো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এইগুলো যে ছিল, এইটা হচ্ছে চরিত্রের ব্যাপার। সেই চরিত্র মানুষটা ছিল কিনা না, এটা কাল্পনিক ব্যাপার। এটাই, যেমন কালিদাস ছিল, এটা তো মানতে হবে, এবং কালিদাস যে গাছে বসতো সে গাছের ডাল কাটতো, তারপরে ধরে নেওয়া হয় যে তিনি সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন, বিশাল বিশাল সাহিত্য রচনা করেছিলেন। এরকম চরিত্র যে সত্যি সত্যি তো ছিল। আবার গোপাল ভাঁড়ের কাহিনী, কৃষ্ণনগরের রাজার গোপাল ভাঁড় ছিলেন, বুদ্ধিজীবী বিশাল মানুষ ছিলেন, তার কথা আমরা ভীষণ বারে চাই, এরকম। তারপরে যেমন ধর্মের দেখতে গেলে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এদের চরিত্রের প্রমাণও আমরা পেয়েছি, যে শ্রীকৃষ্ণ মথুরা বৃন্দাবনে গেলে পরে শ্রীকৃষ্ণের নানা রকম অস্তিত্ব দেখা যায়, যে এখনও প্রচলিত আছে। নিধিবনে সন্ধ্যে 5টার পর বা সূর্য অস্ত গেলে পরে নিধিবনে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, ওই কুঞ্জবনে, নিধিবনে, ওখানে নাকি রাত্রেবেলা হলে শ্রীকৃষ্ণের লীলা খেলা হয়।
শ্রীকৃষ্ণের লীলা খেলা হয় ওখানে। এখনও রাত্রেবেলা কাউকে অ্যালাউ করা হয় না, এবং এটাও কথিত আছে বা শোনা গেছে যারা গেছে প্রমাণ করতে তারা হয় মরে গেছে, নাহলে অন্ধ হয়ে রয়েছে, নাহলে তাকে বোবা করে দেওয়া হয়েছে। এ প্রমাণ সাপেক্ষ পাওয়া গেছে। এইগুলো হচ্ছে চরিত্রের অস্তিত্ব। তারপরে আসি বিস্ময় ও কল্পনা। বিস্ময় কল্পনা অনেকটা মানে কিংবদন্তির বিশ্বাস কি হিসাবে, মানে আমরা এটাকে বিশ্বাস করব, কেন করব, কিসের জন্য করব, এইটা এই যে এই ব্যাপারে বিস্ময় মানে মানে এটা অত্যন্ত সক্রিয় ব্যাপার, যেটা আমি তোমাদের আগেই উদাহরণ দিলাম যে সারপ্রাইজের বাংলা তো বিস্ময়, যে এটা সত্যিই একটা আশ্চর্যজনক ঘটনা যে এখনও নিধিবন কুঞ্জবনের লীলা খেলা হয় শ্রীকৃষ্ণর, এটাকে ধরে নেওয়া হয় এবং এটা বিশ্বাস, এটা বিশ্বাস। এবং এটাও মানা হয় যে শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষের ওপরে রাম সেতু আছে। শ্রীলঙ্কাতে যেহেতু রাবণ ছিল এবং সীতাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল, ওখানে রাম সেতু এখনও আছে, এবং বেড়াতে গেলে দেখা যায় যে যে পাথরগুলো এখনও নিচে রয়েছে জলের ওপর দিয়ে দেখা যায়, সেটাকে বলা হয় রাম সেতু। এটার ওপর দিয়ে নাকি যাওয়া হয়েছিল। এই বিষয়টা, এটা একটা বিস্ময়ের ব্যাপার, চিন্তা ভাবনা। এইভাবে নানা রকম মুখে মুখে প্রচলিত হতে হতে অনেক কথাই, অনেক ঘটনাই অবাস্তব মনে হয়, এবং মানে সব কিছু আস্তে আস্তে চলেও গেছে, এটা অবাস্তব মনে হয়, এবং কিছু কিছু জিনিস মনে হয় যে এগুলো ছিল না বা এগুলো কোনো ধারণা করা হয়নি। এটা হচ্ছে বিষয় কল্পনা। এবার মানুষের কল্পনার ওপর সব কিছু নির্ভর করে, মানুষের কল্পনা অনুযায়ী তো সব কিছু ঠিক থাকে না। যে মানুষের চিন্তা ভাবনাই অন্যরকম, যে মানুষ একটা এই চিন্তা ভাবনা করছে, এইরকমভাবে করছে, কিন্তু এটা ফলটা অন্যরকম হচ্ছে, এটাও একটা ব্যাপার হয়ে যায়। আচ্ছা, এই গেল এক রকমের। তারপরে হচ্ছে অতিরঞ্জন, মানে একটা তিল থেকে তাল করে সেটাকে অতিরঞ্জিত করে মানুষের মধ্যে প্রচার করা। মানে আমি একটা ঘটনা শুনলাম যে এই ঘটনাটা ঘটেছে, তারপরে সেই ঘটনাটা আমি আবার আরেকজনকে বলছি, সেটার মধ্যে আমি কিছু মশলা টশলা মিশিয়ে সুন্দর করে একে ওকে তাকে বলছি। এটা মানে অতিরঞ্জিত করে চারিদিকে ছড়িয়ে দেয়া। মানে তারপরে এটা হতে হতে কি হচ্ছে যে অ্যাকচুয়াল ঘটনাটা চাপা পড়ে গিয়ে সত্যি সত্যি ঘটনা, মানে অন্য একটা ঘটনা চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, পাড়ায় একটা কোনো, আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, পাড়ায় একটা কোনো ঘটনা হলে বা পাশের বাড়ির একটা কোনো ঘটনা হলে বা কারোর অকাল মৃত্যু ঘটলে পরে আমরা সবসময় চিন্তা করি যে কি হলো, হঠাৎ করে এটা কেন করলো, হঠাৎ করে এটা কেন করলো। এবার যে এরম কাণ্ড ঘটিয়েছে সে জানবে ব্যাপারটা অ্যাকচুয়াল কেন। আর আমরা যারা দেখছি বাইরে থেকে, যারা দূর থেকে কল্পনা করছি, তারা আজে বাজে কথা আমরা প্রচার করে দিচ্ছি যে না এই কারণ ছিল, এই চরিত্রের ব্যাপার ছিল, নাহলে প্রচুর ধার দেনার ব্যাপার ছিল, এইরকম। এইটা হচ্ছে অতিরঞ্জন, আসল ব্যাপারটাকে চুপিয়ে দিয়ে অন্যান্য ব্যাপার, কাল্পনিক ব্যাপার চারিদিকে ছড়িয়ে দেওয়া। আশা করি বোঝাতে পারলাম, তোমাদের মাথায় ঢুকেছে। তারপরে আসছি কিংবদন্তির উদাহরণ। আমি তোমাদেরকে আগেই রামচন্দ্র, গোপাল ভাঁড়েদের উদাহরণ দিয়েছিলাম, এবার সেগুলোই আসছে। এবার উদাহরণের মধ্যে যেগুলো রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, হারকিউলিস, গ্রিসের প্রমিথিউস, এগুলোকে পূজা করা হয়, এগুলোকে দেবতা হিসাবে ধরা হয়। এগুলো এইরকম মানে এক একটা ক্যারেক্টারের সঙ্গে যখন বাস্তবের মিল পাওয়া যায় এবং তাদের দেবতা রূপে পুজো করা হয়, এবং ধরে নেওয়া হয় যে মানুষের থেকে তাদের অসামান্য জ্ঞান এবং অসামরিক ক্ষমতা আছে, সেই হেতু মানে এরা সত্যি পূজিত হওয়ার ব্যাপার। এবার যখন সত্যযুগে জন্মেছিল বা যেই সময় জন্মেছিল তখন একরকম ছিল, এখন তার পরিবেশ অন্যরকম হয়েছে, এবং এরা যে একটা মানুষ ছিল সেই প্রমাণ পাওয়া গেছে, সেই হিসাবে ধরা হয় এবং পূজা করা হয়, এটা মানা হয়। এবার রামচন্দ্রকে নিয়ে কি আছে? রামচন্দ্র তো একটা রামায়ণে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার,
ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর, যে ইনি 14 বছর বনবাস যাত্রা করেছিল এবং এখানে রাবণের সঙ্গে যুদ্ধ জয় করে হনুমান লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল, সেখান থেকে সীতাকে উদ্ধার করা হয়েছে এবং তারপরে সীতাকে বহু অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এই সবগুলো আমরা এর মধ্যে পাই। তারপরে আসছি রামচন্দ্রর পর আমি আসছি শ্রীকৃষ্ণতে। শ্রীকৃষ্ণ তো ভীষণভাবে পূজিত হয়, সারা ভারতবর্ষে পূজিত হয় এবং এখানে আমাদের এখানে তো শ্রী চৈতন্যদেব নবদ্বীপের হা কৃষ্ণ করে চারিদিকে প্রচার করেছিল এবং তার মধ্যেও আমরা ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক লাভ আমরা দেখতে পাই। সেগুলো তো তোমরা পড়েইছো এবং সেগুলো তোমরা জেনেই থাকবে। শ্রীকৃষ্ণ মহাভারতে অন্যতম উল্লেখযোগ্য একটি ক্যারেক্টার। তারপরে সেখানে দেখা গেছে যে শ্রীকৃষ্ণতে যে সবথেকে বড় কথা, মথুরাতে গেলে দেখতে পাবে যে কংসের কারাগার, ওখানে শ্রীকৃষ্ণ জন্মেছিল। ওখানে কংসের কারাগার আগে কি ছিল না ছিল আমি জানি না, এখন দেখা গেছে যে একটা ঘরের মতন করে রেখেছে ওখানে এবং তার মধ্যে শ্রীকৃষ্ণর ছবি এরকম একটা মডেল করে রাখা আছে এবং কিভাবে ওখানে জন্মেছিল এইগুলো, ওখানে বড় মন্দির স্থাপন করা হয়েছে ওখানে। এইটাই, এগুলোই দেখা যাবে। তারপরে শ্রীকৃষ্ণের লীলা, ওই যে আমি তোমাকে বললাম নিধিবন কুঞ্জবনের কথা, ওখানে শ্রীকৃষ্ণের লীলা আছে, ওখানে ওটা বৃন্দাবনে দেখা যায়। এবং হোলি খেলাতে তো মথুরা বৃন্দাবনে ব্যাপক হারে হোলি খেলা হয়, লীলা করা হয় ওখানে, যেখানে শ্রীরাধার বাসস্থান জন্মেছিলেন যেখানে সেখানে, এবং শ্রীকৃষ্ণ যেভাবে হোলি খেলেছিলেন, যা কিছু আছে লীলা খেলা করেছিলেন সবই ওখানে বুঝিয়ে দেবে, ওরা গাইড আছে সব কিছু। এবার সবই ওই মুখে মুখে প্রচলিত বংশ পরম্পরায়, ওদের দাদু ওদের বাবা এরা সব করেছিল, তারপরে ওখানে হয়েছিল, ওখান থেকে আমরা শুনছি। কতটা সত্যি কতটা ভুল সব কিছু পরের কথা, কিন্তু ওগুলো হয়েছিল এবং ওগুলো ওখানের মানুষ মানেন, বিশ্বাস করেন, সেই থেকে বিশ্বাসটা আমাদের ওপর রয়েছে। এইগুলোই আমাদেরকে মানতে হবে, ধরে নিতে হবে ওই জন্য। তারপরে আমরা আসি হারকিউলিসে আসি। হারকিউলিসের ব্যাপারটা হচ্ছে, তিনি হচ্ছে গ্রিসের, হারকিউলিস হচ্ছে গ্রিসের। ওটা মানে ওটাও ওরকম লেজেন্ড ক্যারেক্টার একটা। তারপরে উনি উত্তর আফ্রিকার শক্তিশালী যোদ্ধা ও সেনাপতি ছিল।